এ গল্পটা আমরা শুরু করব ভালো একটা স্টোরি অ্যানালাইসিস দিয়ে, কেননা তা এ গল্পে ভীষণ প্রয়োজন। তারপর সামারি এবং সবশেষে থিম। অরণ্যক গল্পের শুরুতেই বর্ণনাকারী নিজেই বলেছেন যে তিনি যে গল্প বলতে চলেছেন তা একেবারে সত্যি, তবে এ গল্পের বর্ণনাকারীর নাম উল্লেখ করা নেই। তিনি দাবি করেন যে দক্ষিণ আমেরিকায় এমন অনেক ঘটে যাওয়া ঘটনাই তিনি নিজের চোখে দেখেছেন, তবে তিনি এও বলেছেন যে যা তিনি নিজে দেখেননি বা জানেননি তা অরণ্যক স্বয়ং তাকে জানিয়েছে। অরণ্যক গল্পের লেখিকা আফরা বেন। যদিও শুরুর নামহীন এই লেখিকার চরিত্রকে অনেকেই মনে করেন যে তিনি আফরা বেন নিজেই, তবে বেনের জীবনের ইতিহাস খুবই সীমিত বা এ নিয়ে তেমন একটা জানার উপায় নেই। তাই এখানে কতগুলি ঘটনা সরাসরি তার অভিজ্ঞতা থেকে এসেছে সেগুলো আসলে হলফ করে বলা মুশকিল। অরণ্যক গল্প শুরুর আগে লেখিকা আমাদের আরো কিছু বিষয় সম্পর্কে জেনে নিতে বলেন। তিনি পাঠকদের উৎসাহ দেন যাতে আমরা সুরিনামের সাধারণ মানুষ এবং তাদের সংস্কৃতি সম্পর্কে জানি। তো সে সময় ইংরেজরা অনেক জায়গাতেই তাদের কলোনি বা উপনিবেশ স্থাপন করেছে। সময় আন্দাজ করতে হলে তা 1700 শতকের মাঝামাঝি। ব্রিটিশরা যেরকম ভারতবর্ষের উপর প্রায় 200 বছর রাজত্ব করেছিল, ঠিক সেই অবস্থানই তখনকার সুরিনামের। লেখিকা বলতে আরম্ভ করেন যে তখনকার শ্বেতাঙ্গদের অর্থাৎ ব্রিটিশদের নিগ্রোদাসদের প্রতি খুবই সহনশীল এবং উদার মনোভাব ছিল। তারা দুয়ে মিলে এক দুর্দণ্ড প্রতাপ অর্থনৈতিক ব্যবস্থা স্থাপন করেছে। তারা একে অপরের সাথে খুব বন্ধুত্বপূর্ণ আচরণ দেখায়। তো এসব বর্ণনার মধ্যে দিয়েই বোঝা যায় যে লেখিকা বা আফরা বেন আসলে দাস প্রথার বিরুদ্ধে নয়। বর্ণনাকারী আসলে কৃষ্ণাঙ্গদের দাস তৈরি করাতে কোনো মাথা ব্যথা নেই। এর মানে অরণ্যকর সাথে যা হতে চলেছে এ সম্পর্কে তিনি দুঃখ প্রকাশ করলেও দাস প্রথার বিরুদ্ধে তিনি নন। আমি যে কথাগুলো বলে চলেছি তাই ভিডিওর শেষ হওয়ার সাথে সাথেই আপনি বুঝতে পারবেন। যাই হোক, পরবর্তীতে বর্ণনাকারী বলতে থাকেন যে দেশে সবকিছুই অনেক সুন্দর, তবে স্থানীয় মানুষদের শরীরের রংটা মোটেও সুন্দর নয়। তারা অর্ধনগ্ন হয়ে ঘোরাফেরা করে, তবে তারা মানুষ হিসেবে খারাপ নয়। এই বর্ণনার দ্বারা আফরা বেন নিজে কিনা জানি না, তবে লেখিকার যে বর্ণবাদী অভিপ্রায় আছে তা অনেকটাই স্পষ্ট। এখানে বলে রাখা ভালো, যেসব কৃতদাসদের কথা বলা হয়েছে তারা কিন্তু সুরিনামের স্থানীয় লোকজন নয়। এদের অধিকাংশকেই আফ্রিকা থেকে ধরে আনা হতো। ব্রিটিশরা যেরকম এদেশে চা বাগানের কাজে স্থানীয়দের না নিয়ে আসাম থেকে কাজে এনে লাগাতো, ঠিক এরকমই অবস্থা সুরিনামের। কেননা সরাসরি স্থানীয়দের দাস হিসেবে কেনাবেচা করলে তারা তা মোটেও পছন্দ করবে না। তাই সুরিনামের চিনির বাগানে কাজ করার জন্য দাসদের বাইরের থেকে কিনে আনা হতো। সেক্ষেত্রে যারা দাস ব্যবসার কাজ করে তারা বিভিন্ন জাহাজের ক্যাপ্টেনদের সাথে চুক্তি করে থাকে এবং সে জাহাজের ক্যাপ্টেনরা বিভিন্ন জায়গা থেকে দাস ধরে আনবে এবং চড়া দামে বিক্রি করবে ক্রেতাদের কাছে। আফ্রিকার সাধারণ মানুষ বা বিভিন্ন যুদ্ধবন্দীদের ধরে ধরে আনা হতো। আর ঠিক সেভাবেই এ গল্পের নায়ক অরণ্যককেও এখানে আসতে হয়েছিল। এখন পর্যন্ত আমরা জেনে নিলাম এ গল্পের ছোটখাটো একটা বিশ্লেষণ বা অ্যানালাইসিস, আর এখান থেকেই শুরু হবে আসল গল্প। শুরু হচ্ছে অরণ্যক বাই আফরা বেন। লেখিকা প্রথমেই অরণ্যকর জীবনের বর্ণনা দিয়ে শুরু করেন। সবকিছু শুরু হয় কোরামেন্টিয়ান নামক এক জায়গা থেকে, আর কোরামেন্টিয়ান হলো বর্তমান ঘানা। আর কোরামেন্টিয়ানের যে বৃদ্ধ রাজা ছিলেন তার নাতি আমাদের গল্পের প্রোটাগনিস্ট অরণ্যক। কোরামেন্টিয়ানের যে রাজা ছিলেন তার সকল সম্পত্তির উত্তরাধিকারী হলো অরণ্যক। যদিও অরণ্যকর দাদু অর্থাৎ কোরামেন্টিয়ানের কিংয়ের অগণিত স্ত্রী রয়েছে, তবুও অরণ্যকই তাদের বংশের শেষ প্রদীপ, কেননা রাজার 13 জন ছেলেই নানান যুদ্ধে নিহত হয়েছিল। যাই হোক, এখন আসা যাক অরণ্যকর কথায়। তার বয়স যখন 5 বছর তখন থেকেই সে বাইরে থাকতে শুরু করে। যুদ্ধের কলাকৌশল শেখার জন্য অরণ্যক একজন আর্মি জেনারেলের কাছে প্রশিক্ষণ নিতে শুরু করে। সেই আর্মি জেনারেল কিন্তু কোরামেন্টিয়ানের সবথেকে দক্ষ সেনাপতি। অরণ্যক প্রায় 12 বছর সেই জেনারেলের কাছে প্রশিক্ষণ নেয়। দেখতে দেখতেই অরণ্যক একজন দক্ষ সৈনিক এবং তুখোড় যোদ্ধা হিসেবে নিজেকে গড়ে তুলে। সাথে সে প্রতিনিয়তই যুদ্ধে যোগদান করে। বলতে গেলে অরণ্যক টানা 2 বছর যুদ্ধ অভিযান চালিয়েছে। এমনই একদিন যুদ্ধে অরণ্যককে লক্ষ্য করে প্রতিপক্ষরা তীর নিক্ষেপ করে বসে, কিন্তু ওই আর্মি জেনারেল অরণ্যককে বাঁচাতে গিয়ে নিজেই মারা যায়। সেই অবাঞ্ছিত তীরটি জেনারেলের চোখে এসে লাগে, সাথে সাথেই তিনি মারা যান। যাই হোক, এ ঘটনার পর অরণ্যক নিজেই আর্মি জেনারেল হয়ে যায় এবং যুদ্ধ শেষ করার পর সে কোর্ট অর্থাৎ নিজের দেশে ফিরে যায়। এখানে একটা কথা বলে রাখা ভালো যে অরণ্যক আফ্রিকান হলেও সে কিন্তু সমান তালে ইংলিশ এবং স্প্যানিশ ভাষা বুঝতো, কেননা অরণ্যক নিজেই একজন দাস ব্যবসায়ী। যুদ্ধের রাজবন্দীদের ইউরোপিয়ানদের কাছে দাস হিসেবে বিক্রি করত
সে। তাদের দেখা দেখি সে ইংরেজি ও স্পেনিশ ভাষায় দক্ষতা অর্জন করেছে। এছাড়াও অরুণকর একজন ফ্রেঞ্চ শিক্ষকও ছিল, যে তাকে পশ্চিমা সংস্কৃতি বা পশ্চিমা রীতিনীতিতে চালচলন, পোশাক আশাক পড়া সবকিছুই শিখিয়েছিলেন। আসলে আমাদের স্বয়ং নেরেটারও অরুণকর এসব গুণ দেখেই পরবর্তীতে বেশ প্রভাবিত হয়েছিলেন। যাই হোক, এখন আসা যাক কাহিনীতে। একটু আগে যে আমরা আর্মি জেনারেলের কথা বলছিলাম, তার একটি মেয়ে রয়েছে যার নাম ইমোয়েন্ডা। বলতে গেলে কোরামেন্টিয়ানের সব থেকে সুন্দর মহিলার নাম ইমোয়েন্ডা। একদিন হঠাৎ করে অরুণকর মনে হলো যে যাই, ওই জেনারেলের মেয়েকে তার বাবার মৃত্যুর সমবেদনা জানিয়ে আসি। ইমোয়েন্ডাকে উপহার দেওয়ার জন্য সে কিছু দাস নিয়ে যায়। তাদের প্রথম দেখাতেই দুজন দুজনের উপর খুব আবেগপ্রবণ হয়ে পড়ে। অরুণকো নিজের মনে মনে ভাবে যে শি ইজ ব্ল্যাক ভিনাস টু দ্য ইয়াং মার্স। তাদের যখন দ্বিতীয়বার আবার দেখা হয়, তখন তারা পুরোপুরি নিশ্চিত হয়ে পড়ে যে তারা একে অপরকে বিয়ে করে ফেলবে। এখানে অরুণকো একটি প্রতিজ্ঞা করে যে সে ইমোয়েন্ডা বাদে আর অন্য কাউকেই বিয়ে করবে না। এখন অনেকের মনে হতে পারে যে এ আবার কেমন প্রতিজ্ঞা, মানুষ তো একটি বিয়ে করে। আসলে তৎকালীন আফ্রিকান কালচারে একের অধিক বিয়ে করাই ছিল ট্রেডিশন, এবং তারপর ইমোয়েন্ডা এবং অরুণকো একে অপরকে বিয়ে করে ফেলে। বিয়ে করার পর তাদের মনে হয় যে অরুণকোর দাদু অর্থাৎ রাজার আশীর্বাদ নেওয়া অনেক জরুরি। এখানে নেরেটর রাজা সম্পর্কেও অনেক ডিটেলস দিয়েছেন। রাজার বয়স 100 বছরের উপরে, তবুও রাজা পুরোদস্তুর বুড়ো ভাম। তার 3টি পা কবরে থাকলেও সে মেয়েদের প্রতি মারাত্মক আগ্রহী। সে খুঁজে খুঁজে মেয়ে জোগাড় করে এবং বিয়ে করে। যখন ওই বুড়ো ভামটা ইমোয়েন্ডা সম্পর্কে জানতে পারে, তখন সে হন্যে হয়ে ওঠে তাকে নিজের দাসী বানানোর জন্য। ভামটা জানতো যে ইমোয়েন্ডা অরুণকর স্ত্রী, তবুও সে একটি চাদর উপহার পাঠায়। চাদরটা হলো রাজার হারেমে যাওয়ার আমন্ত্রণ। হারেম হচ্ছে প্লেজার হাউস, যেখানে রাজরাজাদের স্ত্রী, দাসী সবাই থাকতো। আর এই চাদর অর্থাৎ রয়্যাল বেইল কাউকে দেওয়ার অর্থ হলো যে তাকে অবশ্যই রাজার হারেমে যেতে হবে। এক্ষেত্রে না বলার কোনো সুযোগ নেই। না বলার পরিণতি একমাত্র মৃত্যু। ইমোয়েন্ডা যখন এই চাদরটি পায়, তখন সে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। একে তো বর্তমানে অরুণকো কোরামেন্টিয়ানে নেই, আবার চাদর অগ্রাহ্য করলে রাষ্ট্রদ্রোহের সাজায় মৃত্যুদণ্ড অনিবার্য। কোনো বিকল্প না থাকায় ইমোয়েন্ডা ওটানে চলে যায়। ওটান হলো রাজার হারেম বা প্লেজার হাউস। ওটানে যাওয়ার পরপরই বুড়ো ভাম ইমোয়েন্ডাকে বাথটাবে আসার জন্য নির্দেশ দেয়। তাকে কাপড় খোলার আদেশ দেওয়া হয়। ইমোয়েন্ডা রাজাকে অনেক অনুরোধ করতে থাকে, তবুও এতে কোনো লাভ হয় না। বুড়ো নির্দেশে ইমোয়েন্ডাকে সেখানেই থাকতে হয়। অন্যদিকে ইতিমধ্যেই অরুণকো শিকার শেষ করে শহরে চলে এসেছে। সে অনেক খোঁজাখুঁজি করে জানতে পারলো যে ইমোয়েন্ডা এখন রাজপ্রাসাদে। এতে সে একটি বিদ্রোহ করার চিন্তা ভাবনা করলেও তার বন্ধুরা তাকে মানা করে। যাই হোক, বর্তমানে তার মনে হলো যে তার ইমোয়েন্ডার সাথে দেখা করা অত্যন্ত প্রয়োজন, কিন্তু ওটানে ঢুকলেই তো নির্ঘাত মৃত্যু। রাজার অনুমতি ছাড়া সেখানে ঢুকা অসম্ভব। অন্যদিকে রাজাও তেমন একটা সুখী না। একে তো ইমোয়েন্ডা তাকে দেখা মাত্রই কান্নাকাটি শুরু করে দেয়, এর উপর দিয়ে স্বয়ং নিজের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা। তাই এ সমস্যার সমাধানে রাজা অরুণকোর বন্ধু বান্ধবকে ডেকে পাঠান। রাজা তাদের জিজ্ঞেস করেন যে অরুণকো অর্থাৎ তার নাতি এখন কেমন আছে, ইমোয়েন্ডা চলে যাওয়ায় তার কোনো অসুবিধা হচ্ছে কিনা। এর প্রত্যুত্তরে অরুণকোর বন্ধুরা বলে যে সে ইতিমধ্যেই ইমোয়েন্ডাকে ভুলে গেছে, সে তার আর্মি নিয়ে বেশ সুখেই আছে। একথা শুনে রাজার আর কোনো সংকোচই রইল না। আসলে অরুণকোর বন্ধুরা তাকে বাঁচানোর জন্যই মিথ্যা কথা বলেছিল। আর নতুন আর্মি জেনারেল হওয়ায় অরুণকোর নিজের অনেক মিটিং হচ্ছে রাজার সাথে। দুজনের মধ্যে কেউই আসলে ইমোয়েন্ডার প্রসঙ্গ তুলতে চাইছে না। দুজনেই রাজ্যের নানান অবস্থা সম্পর্কে আলোচনায় ব্যস্ত। এমত অবস্থায় একদিন রাজা নিজেই অরুণকোকে নিজের ওটানে নিমন্ত্রণ জানালেন। রাজা তার সকল দাসীদের নির্দেশ দেন যে তাদের মনোরঞ্জন করার জন্য। এর মধ্যেই ইমোয়েন্ডাও একজন। সবাই তাদের বসার জায়গায় চলে যায়। অন্যদিকে অরুণকোর সাথে আসা বন্ধুর নাম হলো এবোয়ান। সে নিজে চলে যায় রাজার একেবারে প্রথম স্ত্রীর কাছে। রাজার প্রথম এবং প্রধান স্ত্রীর নাম হলো অনাহল। অরুণকো এবং ইমোয়েন্ডার কথা তেমন একটা না আগালেও এবোয়ান অর্থাৎ অরুণকোর বন্ধু অনাহলের মন চুরি করতে সফল হয়ে যায়। অনাহল অর্থাৎ রাজার প্রধান স্ত্রী এখন এবোয়ানের জন্য একেবারেই উন্মাদ। এখানে এবোয়ান সম্পর্কে আমাদের আরো একটু জানা প্রয়োজন। এবোয়ানও কিন্তু অরুণকোর মতোই দেখতে সুন্দর এবং যথেষ্ট সাহসী। এবোয়ান নিজে আসলে অনেক চালাক। অনাহলের মতো বুড়িকে কবজা করে তারও বেশ লাভ আছে। হয়তোবা অনাহলের বদৌলতে সে আর্মিতে ভালো একটা পজিশন পাবে। অন্যদিকে তার বন্ধু অরুণকোরও একটি সাহায্য করতে পারবে সে। অরুণকো নিজেও এবোয়ানের এই জিনিসে সায় দেয়। তবে ভাগ্যের নির্মম পরিহাস এখনো বাকি। খবর আসলো যে কোরামেন্টিয়ান অন্য একটি দেশের সাথে যুদ্ধে জড়িয়ে গেছে। আর্মির জেনারেল হিসেবে অরুণকোকে অবশ্যই প্রথম দিকে থাকতে হবে। তাই এই ছিল অরুণকোর শেষ সুযোগ। সে যে কোনো
কোনোভাবেই ওটানে ইমন্ডার সাথে দেখা করতে চায়। যদিও অর্ণকো নিজে এ বিষয়টা জানতো না যে রাজা চোররা তাকে প্রতিনিয়ত অনুসরণ করছে, অর্থাৎ তার সকল খবর রাজার কানে যায়। অতএব রাজা অবশ্যই অর্ণকোর এই নতুন ইচ্ছা সম্পর্কেও জেনে থাকবেন, তাই তার যুদ্ধে অংশগ্রহণ করার ফরমান আরও তাড়াতাড়ি এসে যায়। রাজা যুদ্ধের আগে অর্ণকোকে আবার ওটানে ডেকে পাঠান, অর্থাৎ এবানেরও দেখা হয় অনাহলের সাথে। এবানকে দেখা মাত্রই অনাহল তাকে গোপন জায়গায় নিয়ে চলে যায়। তারা দুজনেই তাদের ভালোবাসার কথা জাহির করে একে অপরকে উপহারও দেয়। শেষ দিকে এবান দাবি করে বসে যে সে অনাহলের সাথে রাত কাটাতে চায়। অনাহলও এই প্রস্তাবে রাজি হয়ে যায়। অনাহল এবানকে মধ্যরাতে ওটানের পেছনে দেখা করার জন্য বলে। অন্যদিকে রাজা অর্ণকোকে স্পষ্টভাবেই বলেন যে তাকে আর একদিনের মধ্যেই যুদ্ধে যেতে হবে, দেরি করলে তার মৃত্যু নিশ্চিত। আর কোনো সুযোগ না পেয়ে তারা মধ্যরাতে ওটানে ঢুকার পরিকল্পনা করে। অনাহল অর্ণকোকে ইমন্ডার ঘরে পৌঁছে দেয় এবং এবানকে টেনে হিচড়ে তার ঘরে নিয়ে আসে। অবশেষে অনেকদিন পর তাদের আবার দেখা হয়। বিছানায় তারা তাদের সুখ দুঃখের কথা বলে সময় পার করতে থাকে। তবে হঠাৎ ওটানে মারাত্মক শোরগোল শুরু হয়। ইমন্ডার ঘরের সামনেও অনেক মানুষের আনাগুনা বাড়তে থাকে। ইতিমধ্যেই অর্ণকোর হাতে তার কুঠার চলে এসেছে। তবে যে আর্মি ওটানে ঢুকেছিল তারা সবাই অর্ণকোকে চেনে। তারা অর্ণকোকে বলল যে রাজার দেখার আগেই তাকে ওঠান থেকে পালাতে হবে, ধরা পড়লে মৃত্যু অনিবার্য। এই সুযোগে অর্ণকো যুদ্ধের জন্য শহর থেকেই বেরিয়ে যায়। রাজা ইমন্ডাকে অর্ণকোর সাথে শারীরিক সম্পর্ক রাখার অভিযোগ করেন এবং এরপর আর রাজা তাকে কোনোভাবেই গ্রহণ করতে পারবেন না। অবশ্য তিনি ইমন্ডাকে অর্ণকোর কাছেও ফিরিয়ে দেবেন না, তার জন্য কঠিন সাজা রয়েছে। তিনি ইমন্ডা এবং অনাহলকে দাস হিসেবে অন্য জায়গায় বিক্রি করে দেবেন এবং একটা মিথ্যা কথা রটিয়ে দেওয়া হলো যে ইমন্ডাকে রাজশাহী আদেশে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। অর্ণকো যে সময় যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিল তখন সে ইমন্ডার মৃত্যুর মিথ্যা খবর শুনতে পায়। শুনে সে মারাত্মকভাবে ভেঙে পড়ে। সে যুদ্ধে অংশগ্রহণ করতে অস্বীকৃতি জানায়। এবানের নেতৃত্বে কোরামেন্টিয়ানের আর্মি যুদ্ধে হারতেই বসেছিল, কিন্তু অর্ণকো পরে এসে পুরো যুদ্ধের মুড় ঘুরিয়ে দেয়। সে নিজে যুদ্ধের মাঝখানে চলে যায় এবং প্রতিপক্ষের লিডার জামানকে ভয়ঙ্করভাবে আঘাত করে নিজের বন্দী বানিয়ে নেয় এবং যুদ্ধ শেষ করে সে তার আবার নিজ দেশে ফেরার পরিকল্পনা করে। অর্ণকোর ফেরার পরপরই একজন জাহাজ ক্যাপ্টেন কোরামেন্টিয়ানে পৌঁছায়। পেশায় সে একজন দাস ব্যবসায়ী। অর্ণকোর সাথে তার বেশ ভালোই সম্পর্ক রয়েছে। প্রিভিয়াসলি তারা একে অন্যের সাথে দাস ব্যবসা করত। ক্যাপ্টেন অর্ণকোকে গ্লোব এবং ম্যাপ গিফট দেয় এবং নিজের জাহাজে খাবারের জন্য আমন্ত্রণ জানায়। অর্ণকো, এবান, জামান, তার ফ্রেঞ্চ টিউটর সহ প্রায় 100 জন সোলজার ওই নিমন্ত্রণে যায়। তবে জাহাজের ক্যাপ্টেন তাদের বেশি বেশি মদ খাইয়ে মাতাল করে তুলে এবং তার ইশারার সঙ্গে সঙ্গেই তার নাবিকরা অর্ণকোকে বন্দী করে ফেলে। ক্যাপ্টেনের টার্গেট হলো তাদেরকে দাস হিসেবে বিক্রি করে দেওয়া। তবে সেখানে অর্ণকোকে তার সাথীদের থেকে আলাদা রাখা হয়। এতে অর্ণকো ও তার সাথীরা আমরণ অনশনে বসে যায়। ক্যাপ্টেন অর্ণকোর কাছে মিথ্যা ক্ষমা চায় এবং সে প্রমিস করে যে তাদের আগামী বন্দরে ছেড়ে দেওয়া হবে। অবশেষে জাহাজটি সুরিনামে পৌঁছায়, যা আদতে একটি ব্রিটিশ কলোনি। কি হচ্ছে তা বুঝতে বুঝতে অর্ণকোর বেশ দেরি হয়ে যায়। তাদেরকে দাস হিসেবে বেচে দেওয়া হয় এবং ট্রেফরি নামক একজন ইংরেজ তাকে কিনে নেয়। ট্রেফরি হচ্ছেন পারহাম প্লান্টেশনের ওভারসিয়ার। ট্রেফরি কিন্তু মানুষ হিসেবে খুবই বন্ধুসুলভ। সে যখন জানতে পারে যে অর্ণকো ইংরেজি বলতে পারে তখন তাদের মধ্যে সখ্যতা আরো বেড়ে যায়। বলাই বাহুল্য যে অর্ণকোর আদব কায়দা দেখে ট্রেফরিকে বেশ অভিভূতই হতে হয়। ট্রেফরি অর্ণকোর নতুন নামকরণ করে সিজার নামে। এমনটা ধরা হয় যে আফ্রিকার নাম উচ্চারণ করা অনেক কষ্টসাধ্য, তাই বাবুদের উচ্চারণজনিত সমস্যার সমাধান করার লক্ষ্যে সকল স্লেভারদের সহজ খ্রিস্টিয়ান নাম দেওয়া হয়। অর্ণকোর বেলায় তা সিজার, যা প্রাচীন রোমের সম্রাট জুলিয়াস সিজারের নাম থেকে নেওয়া হয়েছে। যাই হোক, আমরাও এখন থেকে অর্ণকোকে সিজার বলেই সম্বোধন করব। পারহাম প্লান্টেশনে সিজারের বেশ আরামায়েশেই চলে যাচ্ছে। তার আলাদা বাড়ি আছে, তাকে অন্য দাসদের মতো কাজ করতে হয় না। তার জীবন অনেকটা বাবু সাহেবদের মতোই। এর মধ্যে একদিন সিজার ট্রেফরির সাথে হাঁটতে বেরোয়। ট্রেফরি ক্লিমিন নামে একজন সুন্দরী মহিলার কথা উল্লেখ করে এবং কথা বলতে বলতে তারা ক্লিমিনের বাড়ির সামনে চলে আসে। আর সেখানেই সিজার অর্থাৎ অর্ণকোর দেখা হয় ইমন্ডার সাথে। সে ভেবেছিল ইমন্ডা হয়তো মারা গেছে, কিন্তু ইমন্ডা যে এখন ক্লিমিন নাম নিয়ে পারহাম প্লান্টেশনে কাজ করছে তার সে কিভাবেই জানবে। এবং তাদের দেখা হওয়ার পরপরই তারা বিয়ে করে ফেলে।
ফেলে। এর কিছুদিন পরই ক্লিমেন্ট গর্ভবতী হয়ে পড়ে এবং তার সাথে সাথে অরণ্যকর মনে দুশ্চিন্তা আসতে শুরু করে। সে ভাবতে থাকে যে তাদের সন্তানকেও যেন দাস হিসেবে জন্মাতে না হয়। ট্রেফরি সিজারকে আশ্বাস দেয় যে লর্ড গভর্নর উইলবি সুরিনামে আসা মাত্রই তিনি হয়তোবা তাদের স্বাধীনতা ফিরিয়ে দিবেন। সবাই এমনকি আমাদের নেরেটারও সিজারকে ধৈর্য ধরতে অনুরোধ করেন। ক্লিমেইন অর্থাৎ ইমন্ডার প্রেগন্যান্সি যত বাড়তে থাকে সিজার ততই আরো বেপরোয়া হয়ে উঠতে শুরু করে। সে প্লান্টেশনের বিভিন্ন দাসদের নিয়ে বিদ্রোহ গঠন করার চিন্তা ভাবনা করে। সেখানে সিজারের টুস্কান নামক একজন দাসের সাথে পরিচয় হয়। সিজার সবার উদ্দেশ্যে বলে যে তাদের আর এখানে থাকার কোনো মানে নেই, তারা নিজেদের মুক্ত করে নিজেদেরই একটি কলোনি গঠন করবে। সবাই মোটামুটি সিজারের এই জ্বালাময়ী ভাষণের প্রতি আকৃষ্ট হয় এবং সেই রাতেই সিজারের নেতৃত্বে অধিকাংশ স্লেভাররা কলোনি থেকে পালিয়ে যায়। আর এখানেই আমাদের পরিচয় হয় ডেপুটি গভর্নর বায়ামের সাথে। যেহেতু বায়াম প্লান্টেশনের দায়িত্বে, তাই সে তার ফোর্স নিয়ে সিজার ও তার দলবলকে তাড়া করতে থাকে। দুই দলের দেখা হওয়া মাত্রই তাদের মধ্যে যুদ্ধ শুরু হয় এবং দেখতে দেখতেই যুদ্ধের মাঠে একমাত্র সিজার, ক্লিমেইন এবং টুস্কানকেই দেখা যায়। বাকিরা ইতিমধ্যেই পালিয়ে গেছে। হঠাৎ করে ক্লিমেইন তার ধনুকের সাহায্যে বিষাক্ত তীর দিয়ে বায়ামকে আঘাত করে। এখন অনেকেই ভাবতে পারেন যে মারামারি করার এই প্রাচীন পন্থা কেন অনুসরণ করা হলো। তলোয়ার বা বন্দুক থাকা তো অস্বাভাবিক নয়, স্লেভারদের কাছে বা নাই থাকলো, কিন্তু ইংরেজদের কাছে তো থাকা উচিত। উত্তরটা হলো সুরিনামে অধিক মাত্রার আর্দ্রতার জন্য কোনো ধরনের মেটাল ওয়েপন ঠিক থাকে না, তাতে জং ধরে যায়। আর সেজন্যই এ যুদ্ধের এই প্রাচীন পন্থা। যাই হোক, তীরের আঘাতে ডেপুটি গভর্নর বায়াম অনেক অসুস্থ হয়ে পড়ে। তার একজন ভারতীয় দাসী তার ক্ষত থেকে বিষ চুষে নেয়, যার ফলে বায়ামের জীবন বেঁচে যায়। আর অন্যদিকে সিজার, ক্লিমেইন, টুস্কান সবাইকেই আবার বন্দী করা হয়েছে। বায়াম ট্রেফরিকে ব্যবহার করে সিজারকে শান্ত থাকতে বলে। বায়াম এও বলে যে সে যদি সকল দাসদের তাদের আগের জায়গায় ফিরিয়ে নিতে পারে তাহলে তাকে ক্ষমা করে দেওয়া হবে। যেহেতু ক্লিমেইনের প্রেগন্যান্সির সময় প্রায় শেষের দিকে, তাই সিজার বায়ামের কথা মেনে নেয়। কিন্তু বায়ামের মনে এখনো প্রতিহিংসার ভাব রয়েছে। সে অবিলম্বেই সিজার এবং টুস্কানকে বেত্রাঘাতের জন্য বন্দী করে। শয়ে শয়ে চাবুক মারা হয় তাদের যন্ত্রণা আরো বাড়িয়ে দেওয়ার জন্য কাটা জায়গায় মরিচের গুঁড়া ছিটিয়ে দেওয়া হয়। আর অন্যদিকে ক্লিমেন্টকে আগেই এখান থেকে সরিয়ে নেওয়া হয়। সিজারের বেত্রাঘাতের খবর শুনতে পেরেই নেরেটর তার সাথে দেখা করতে যান। আর সেখানেই সিজার তার গুপ্ত পরিকল্পনার কথা বলে। সে ডেপুটি গভর্নর বায়ামকে হত্যা করতে চায়। অন্যদিকে বায়ামও সিজারকে হত্যা করার পরিকল্পনা করতে থাকে। প্লান্টেশনের সকল কাউন্সিলারই সিজারকে দোষী হিসেবে সাব্যস্ত করেন এবং সিজারের সাজার মাধ্যমে সকল কৃতদাসদের কথা না মানার পরিণতি কি তা বুঝিয়ে দিতে চান। যদিও ট্রেফরি বায়ামকে অনেক হুমকি দামকি দেয় এবং সে সিজারকে বাঁচানোর জন্য প্রহরীও পোস্ট করে। অন্যদিকে সিজার তখন অনেকটাই সুস্থ। সে ভেবে দেখলো যে এই বন্দিদশা থেকে তার বা ক্লিমেইন কারোরই বেরোনোর কোনো উপায় নেই। তবে কৃতকর্মের ফল ভোগ করতে হবে এখন ইমন্ডাকে। তাকে র্যাপ করতে করতে তিলে তিলে মেরে ফেলা হবে এবং তা ভাবার সঙ্গে সঙ্গেই সে একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলে। অরণকো ইমন্ডার সাথে এক নির্জন বনে দেখা করে। সে বলে যে ইমন্ডাকে অপমান থেকে বাঁচাতে তাকে হত্যা করাই শ্রেয়। আসলে তাদের কালচার অনুযায়ী যখন দম্পতি যুগল আলাদা হয় এবং তাদের মধ্যে যদি কোনো ধরনের ভালোবাসা না থাকে তাহলে স্ত্রীকে বিক্রি করে দেওয়া হয়, আর ভালোবাসা থাকলে স্ত্রীর সম্মতি নিয়ে তাকে মেরে ফেলা হয়। যাই হোক, খবর শোনা মাত্রই ইমন্ডা এতে সায় দেয়। তার মতে শত্রুদের হাতে তিলে তিলে মরার থেকে নিজের স্বামীর হাতেই মরা ভালো। সিজার তাকে বুকে জড়িয়ে নেয় এবং ইমন্ডার গলাতে ছুরি চালায় এবং সে মারা যায়। সে নিজেও চাইলো এই জীবন রাখার কোনো মানে নেই, তবে বায়ামের বিরুদ্ধে বদলার কথা ভেবে সে তার ইচ্ছা সংবরণ করে। যাই হোক, সিজার দেখলো যে সে ইমন্ডার পাশ ছেড়ে যেতে পারবে না। সে প্রায় 8 দিন তার লাশের কাছে শুয়ে পড়ে থাকে। একটা সার্চ পার্টি বের হয়ে তাদের খুঁজে নিতে। সেখানে বায়ামের নতুন গুপ্তচর টুস্কানো আছে। তারা সিজারকে আবিষ্কার করে ইমন্ডার লাশের পাশেই। সিজার সবাইকে অনুরোধ করে চলে যাওয়ার জন্য। তবে সার্চ পার্টির অনেকেই রেগে যায় ইমন্ডারকে হত্যা করার জন্য। অনেকেই সিজারকে পশু বলতে থাকে। সিজার প্রত্যুত্তরে বলে বায়ামকে বলে দিতে যে সে অনেক ভাগ্যবান, কেননা তার শরীর এখন অনেক দুর্বল প্রতিশোধ নেওয়ার জন্য। বায়াম একথা জানার পর তাকে শীঘ্রই আটক করার পরিকল্পনা করে। সিজারের সাথে দেখা হওয়া মাত্রই সিজার তার গলার এক অংশ ছুরি দিয়ে কেটে ফেলে এবং আত্মহননের চেষ্টা করে। সে একজন ইংরেজকে জানে মেরে ফেলে এবং টুস্কানকেও ছুরিকাঘাত করে। যাই হোক, অবশেষে তাকে বন্দী বানানো হয়। ডাক্তার তাকে পরীক্ষা করে বলেন যে তার হাতে আর বেশি সময় নেই। তারপরও প্রায় 6 দিন পরে অর্ণকো অনেকটাই সুস্থ হয়ে উঠে।
ওঠে। আর এই সময়ই নেরেটরের অসুস্থতার কারণে তাকে পারহাম প্লান্টেশন ছেড়ে চলে যেতে হয়। তিনি কর্নেল মার্টিনের প্লান্টেশনে চলে যান এবং তার চলে আসার কিছু পরেই বায়ামের নির্দেশ মতো একজন আইরিশ গুন্ডা, যার নাম হচ্ছে বেনিস্টার, অরনকোকে টর্চারের জায়গায় নিয়ে আসে। তাকে আগুনের সামনে বেঁধে রাখা হয় এবং বেনিস্টার অরনকোকে বলে যে তাকে কুকুরের মতোই মরতে হবে। সিজার তার উত্তরে বলে যে বেনিস্টারই তার দেখা মাত্র একমাত্র হোয়াইট যে তাকে সত্য কথা বলেছে। অরনকো কাউন্সিলের কাছে একটি সিগারেট দাবি করে, তা তাকে এনে দেওয়া হয়। এর সাথে সাথেই শুরু হয় তার উপর অমানবিক নির্যাতন। জল্লাদ প্রথমেই তার জেনিটাল কেটে ফেলে, তারপর একে একে তার কান ও নাক কেটে ফেলা হয় এবং আগুনে ছুঁড়ে মারা হয়। বায়াম যেন বুঝেই মরিচা পড়া ছুরি ব্যবহার করতে বলে যাতে তাকে আরো বেশি ব্যথা দেওয়া যায়। জল্লাদ আস্তে আস্তে তার আরেকটি হাত কেটে ফেলে। অরনকো তখনও সিগারেট খেয়ে যাচ্ছিল। তার আরেকটি হাত যখন কেটে ফেলা হয় তখন অরনকোর হাতের সিগারেট এবং ধরের মাথা পড়ে যায়। সে বিনা শব্দেই মৃত্যুবরণ করে। যদিও এই ঘটনার সময় বর্ণনাকারীর মা এবং বোন সিজারের পাশেই ছিলেন, তবুও তারা কাউন্সিল মেম্বারদের বাধা দেওয়ার সাহস পাননি। অবশ্য তাদের বর্বরতা এখানেই শেষ হয়নি। অরনকোর বডি 4 ভাগে কেটে ফেলা হয় এবং বিভিন্ন প্লান্টেশনে ডিসপ্লে করা হয় যাতে অন্য কোনো কৃতদাস আর বিদ্রোহের সাহস না করতে পারে। এখন আলোচনা করা যাক এ গল্পের থিম। গল্পের প্রথম থিম অবশ্যই রেসিজম বা বর্ণভেদ। শয়ে শয়ে মানুষকে সেখানে বন্দী বানানো হয় তাদের শরীরের রং দেখে। তাদের সাথে করা হয় পশুর মতো আচরণ। দ্বিতীয় থিম অবশ্যই বেট্রায়াল। গল্পের প্রত্যেক সাদা চামড়ার মানুষেরই কথার কোনো ঠিক নেই, তারা মুখে এক কথা বললেও করে আরেক কাজ। থার্ড, হররস অফ স্লেভারি। এই গল্পে যে দাসত্বের এক মর্মান্তিক চিত্র ভেসে উঠেছে এতে কোনো সন্দেহ নেই। দিস ভেরি নোভেল শোস আস দ্য বিস্টিয়াল নেচার অফ কলোনিস্ট। ফোর্থলি, ইট উইল বি লাভ অ্যান্ড ওবিডিয়েন্স, যা অরনকো এবং ইমন্ডার আনকন্ডিশনাল লাভকে ইন্ডিকেট করে। ফিফথলি, পোয়েটিক জাস্টিস। অরনকো তার জীবনের প্রথম দিকে অনেক যুদ্ধবন্দীদের দাস হিসেবে বিক্রি করে দেয় এবং গল্পের শেষ দিকে সে নিজেই দাস হিসেবে মারা যায়। তাহলে এই বলেই আজকের আলোচনা শেষ করলাম। যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওকে অন্যদের সাথে শেয়ার করতে পারেন, সাথে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে যুক্ত হতে পারেন। ইংরেজি অনার্সের সকল টপিক আমার এই চ্যানেলে আপনি খুঁজে পাবেন। দেখা হচ্ছে অন্য কোনো দিন।